সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আলহাজ ইমামউদ্দিন মডেল হাই স্কুল ফেসবুকে এবং ইউটিউবে আপনারা নিজ দায়িত্বে আপনাদের সন্তানদের আমাদের অনলাইন ক্লাসগুলো দেখাতে থাকবেন, তবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। তো নবম দশম শ্রেণীতে বিভিন্ন ক্লাসই আমরা করছি। আলোকীয় ঘটনা সম্পর্কে আজ কিছু কথা বলতে চাচ্ছি। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তিনটি ঘটনা ঘটে। এর আগের অধ্যায়ে তোমরা জেনেছ আলোর প্রতিফলন সম্পর্কে। যেমন ধরো, পানি আছে এখানে, এখন একটা আলোক রশ্মি পানিতে আপতিত হলো, অথবা টর্চ লাইটের আলো পানিতে পড়ল। তাহলে এই পানিতে পড়া মাত্র কি হবে? কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসবে, কিছু আলো পানির ভেতরেই প্রবেশ করবে। তাহলে আসো, আজ আমরা পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ নিয়ে পড়াই। যে কথা বলছিলাম, তাহলে আলো পানিতে যখনই পড়লো, টর্চ লাইটের আলোটা প্রথম মাধ্যমে ফিরে এলো, এটা আলোর প্রতিফলন, যেটা আগের অধ্যায় অষ্টম অধ্যায়ে আছে। আবার কিছু আলো পানির ভেতরে প্রবেশ করলো, এটা আলোর প্রতিফলন। এখন আলো এই প্রতিসরণ, আলো প্রথম মাধ্যমে ফিরে গেল বা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, তারপরও দেখা যাবে যে ওই প্রথম মাধ্যমেও যে পরিমাণ আলো আমরা ফেলছিলাম সেই আলো পাওয়া যাবে না, দ্বিতীয় মাধ্যমেও সম্পূর্ণ আলো পাওয়া যাবে না। এটা কেন ঘটবে? আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আলোর শোষণ। এবং এটা তো সাদা পৃষ্ঠ, চকচকে পৃষ্ঠ, এরকম স্বচ্ছ মাধ্যমে আলোর শোষণ কিছু কম হয়, কিন্তু কালো পৃষ্ঠ প্রায় পুরো আলোটাই শোষণ করে নেয়। এবারে তাহলে আজ আমার আলোচনার বিষয় আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এই পেন্সিলটা কিন্তু বাঁকা নয়। তাহলে কেন বাঁকা নয়? কারণ আমরা এটা আলোর একই মাধ্যমে দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? বায়বীয় মাধ্যমে। এটাকে যখন আমরা পানিতে চোবালাম, এবারে খেয়াল করো, যেই অংশে পানি আছে সেখানে পেন্সিলটা আমরা কি দেখতে পাচ্ছি? বাঁকা দেখতে পাচ্ছি। এই বাঁকা দেখার কারণ কি? বাঁকা দেখার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে এক মাধ্যম থেকে আলোক রশ্মি যখন তির্যকভাবে অন্য মাধ্যমে আপতিত হয়,
এটা দুই মাধ্যমের বিভেদ তল। যখন আপতিত হয় তখন এই আলোক রশ্মি কি করে, বেঁকে যায়, অর্থাৎ সোজা চলে যায় না। এখন এই বেঁকে যাওয়াটা এদিকেও হতে পারে ওইদিকেও হতে পারে, সেটা নির্ভর করবে এই দুইটা মাধ্যম ভিন্নতার কারণে। এটা যদি হালকা মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে এই আপতন বিন্দুতে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, সরি হাতে আঁকতে গিয়ে একটু বাঁকা হয়েছে, আমি স্কেল দিয়েই তোমাদের এঁকে দেখাচ্ছি। তাহলে এইটাকে যদি আমরা অবিলম্ব ধরি, এ ও পথে আলোক রশ্মি আপতিত হয়ে ও এ পূরক পথে গেল, তাহলে আলোক রশ্মি কি করেছে, অবিলম্বের দিকে বেঁকে এসেছে। এটা ঘটে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। আবার ঠিক বিপরীত ঘটনাই ঘটে যদি এই ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে যায়, তখন আবার অবিলম্বের বিপরীত দিকে বেঁকে যায়। তাহলে জানলাম আলোর প্রতিসরণ কি, অর্থাৎ এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের কারণে আলোক রশ্মির এই বেঁকে যাওয়া হচ্ছে আলোর প্রতিসরণ। এই প্রতিসরণের কথাটা আসলে সে কতটুকু বেঁকে যাবে সেটা নির্ভর করে দুটি মাধ্যমের আলোর বেগের উপর, এবং এই দুইটা মাধ্যমের আলোর বেগের যে তুলনা করা হয় সেটা হচ্ছে আলোর প্রতিসরণাঙ্ক। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক 1, অন্য মাধ্যমে আলোর বেগ কতটুকু কমে যায় সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। এবারে খেয়াল করো, প্রতিসরণাঙ্ককে n দিয়ে প্রকাশ করা হয়। সেখানে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগকে যে মাধ্যমে আলো প্রবেশ করবে তার বেগ দিয়ে ভাগ করা হয়। এই দুইটার অনুপাত হচ্ছে আলোর প্রতিসরণাঙ্ক। এবং এই যে সম্পর্ক সূত্র আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা প্রতিসরণাঙ্ক যেমন বের করতে পারবো, ভিন্ন মাধ্যমে আলোর বেগ যদি আমরা বের করতে যাই, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগকে প্রতিসরণাঙ্ক দিয়ে যদি আমরা ভাগ করি তবেই আমরা তা পেয়ে যাব। যেমন ধরো ওই শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক 1, বায়ু মাধ্যমে প্রতিসরণাঙ্ক পানিতে প্রতিসরণাঙ্ক সাধারণ কাচে এখন যদি আমরা পানিতে আলোর বেগ বের করতে যাই, তাহলে C/n তোমরা সূত্রটা লেখলা,
মিটার পার সেকেন্ড। এখন আমি ক্যালকুলেটর সামনে নিলাম না, এর ভাগফল দাঁড়ায় 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কি দেখতে পেলাম, শূন্য মাধ্যমে আলোর বেগ ছিল 2.99 আর পানিতে আলোর বেগ 2.26, অর্থাৎ পানি মাধ্যমে আলোর বেগ কম। এ কারণেই বায়ু মাধ্যম থেকে পানিতে যখন চলে আসে তখন কি করে, অবিলম্বের দিকে বেগে যায়। এবারে এখানে 23 না 29 হবে, বা শূন্য মাধ্যম পাওয়া আমাদের কঠিন, এই জন্য বায়ু মাধ্যমের সাপেক্ষেই অন্যান্য প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বিবেচনা করা হয়। এবার আসো এই দুটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়ে একটা চমৎকার সম্পর্ক আছে, তোমাদের বইও আছে। চিত্রটা আমি আবার এঁকে নিই। তাহলে এটা মাধ্যম এক বা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। বিভেদ তল এবারে এই আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হলো, ও বিন্দুতে অঙ্কিত লম্ব এন ও এন পূরক। তাহলে অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো এটাকে আমরা ধরে নিই θ1 আপতন কোণ। আর প্রতিসরণের পর আলোক রশ্মি যে পথে গমন করলো তখন অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো এটা প্রতিসরণ কোণ। তাহলে সেই সম্পর্কটা হলো sin n1 sin θ1 সমান n1 sin θ2। এবারে খেয়াল করো, কি করলাম আমরা, এক পার্শ্ব পরিবর্তন করলাম। এবারে একান্তরকরণ প্রক্রিয়ায় যদি n2 উপরে রাখি n1 নিচে রাখি তাহলে sin θ1 বাই sin θ2। তাহলে কি দেখতে পেলাম, এক জোড়া আলোক মাধ্যমের কোণের আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে প্রতিসরণাঙ্ক। এখন প্রথম মাধ্যম যদি বায়ু হয় সেখানে n সমান যদি n1 সমান যদি 1 ধরি
তাহলে বায়ু মাধ্যমে অপর মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি পেলাম? sin θ1/sin θ2। যদি বায়ুকে আমরা প্রায় একটু আগে তোমাদের যেটা দেখাইছি সেটাকে যদি আমরা ধরে নেই, এবারে আসি অন্য কথায়। আমরা আলোর প্রতিসরণ জানলাম, প্রতিসরণাঙ্ক জানলাম, প্রতিসরণাঙ্কের নির্ণয় জানলাম। একজোড়া আলোক মাধ্যমের যে বায়ু সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এরকম বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, কাচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, এরকম বিভিন্নটা হতে পারে। কিন্তু একটু আগে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে অপেক্ষাকৃত হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মি কি হয়? অবিলম্বের দিকে বেঁকে যায়। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অবিলম্বের বিপরীত দিকে বেঁকে যায়। এবার আমি আরেকটা চিত্র আঁকি, সেখানে তোমরা খেয়াল করো। এবারে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, একটু আগে এই সংক্রান্ত তোমাদের নির্দেশনা দিছি, সেটা কি করবে? অবিলম্বের বিপরীত দিকে বেঁকে যাবে। এবার আরেকটা আলোক রশ্মি আঁকি। তোমাদের বুঝার সুবিধার্থে এটা দ্বিতীয়টা, এই জন্য দুইটা তীর চিহ্ন দিলাম, তাহলে আরো বেঁকে গেল। তৃতীয় আরেকটা আলোক রশ্মি যদি আমরা আঁকি, এখানে যে কোণে আপতিত হলো, এই আলোক রশ্মিটা কি করলো? সম্পূর্ণ আলোকেই প্রতিফলিত হলো। তাহলে তখন ওই প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেল। এই মুহূর্তে কি করে? এইটা শনাক্ত করতে মানুষ সংকটে পড়ে। এই জন্য এখানে যত ডিগ্রি কোণে আপতিত হয়েছে এবং যার ফলে প্রতিসরণ কোণ পুরোপুরি 90 ডিগ্রি হয়ে গেল, এটাকে বলা হয় সংকট কোণ বা ইংরেজিতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবারে এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় যদি এই সংকট কোণের চাইতেও বেশি কোণে কোনো আলোক রশ্মি আপতিত হয়, এবার কি হবে? এবার সে কি করবে? হালকা মাধ্যমে যাবেই না, পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসবে। আলোকীয় এই ঘটনাটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা কি করলাম? প্রতিসরণ জানলাম, প্রতিসরণাঙ্ক জানলাম এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও জানলাম। এবারে ক্রান্তিকোণ বা সংকট কোণ নির্ণয়ের বিষয়ে যদি তোমরা আসো,
তাহলে দেখতে পাচ্ছি কি আমরা এ মাধ্যমে থিটা কোণটা, একটু আগে আমরা সূত্রটা জানছি কি, যদি এ মাধ্যম ধরি আর এটা বি মাধ্যম ধরি, যে মাধ্যম থেকে আপতিত হয়েছে এখানে তাহলে যখন সম্পূর্ণ আলোক প্রতিফলিত হলো, বিভেদতল ঘেঁষে গেল, তখন প্রতিসরণ কোণ কত পাইলাম আমরা? 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা বি সমান NA বাই NB। সাইন 90 মান কত? আমরা জানি সাইন 90 মান 1। তাহলে এখান থেকে থিটা বি যদি নির্ণয় করতে যাও, সাইন ইনভার্স এবং এই ক্ষেত্রে থিটা বি এইটাই হয়ে যাবে, অর্থাৎ ঘনমাধ্যমে, মাধ্যম বি মানে ঘনমাধ্যম, এই ঘনমাধ্যমের সংকট কোণ বেরকরণ যদি প্রতিসরণের পর 90 ডিগ্রিতে এসে প্রতিসরিত হয়, সংকট কোণ নির্ণয় করতে পারলাম। এখন এটা কেন তোমাদের নির্ণয় করা শেখালাম? এখানে মূল বিষয়টা হচ্ছে মানে পরীক্ষায় এখন যে সৃজনশীল প্রশ্ন আসে, সেখানে যেমন তোমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসে যে এই মাধ্যম থেকে ওই মাধ্যমে গেলে সেটা পূর্ণ প্রতিফলন ঘটবে কি না, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সেখানে সেই ক্ষেত্রে আমাদের সংকট কোণ বের করে নিতে হবে। তাহলে যত ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলো, সেই কোণের পরিমাণ যদি সংকট কোণের চাইতে বেশি হয়, একটু আগে আমি যেটা দেখাইছি তোমাদের, 4 তীর অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আর যদি সংকট কোণের চাইতে কম কোণে আপতিত হয়, তাহলে পূর্ণ প্রতিফলন ঘটবে না। আচ্ছা আসো এবার আমরা একটা বাড়ির কাজ দেই। এই চিত্রটাকেই আমি বাড়ির কাজের নমুনা হিসাবে সহায়তা নিতেছি। খেয়াল করো, মাধ্যম এ এটা বায়ু, মাধ্যম বি এটা পানি। তাহলে এ ও পথে আপতিত রশ্মি, এই যে এক তীর, ধরে নাও ও এ পূরক পথে প্রতিসরিত হলো। এবারে বি ও পথে আপতিত রশ্মি ও বিপূরক পথে গেল, অর্থাৎ 90 ডিগ্রি, পুরো আলোকটাই প্রতিসরিত হলো, অর্থাৎ 90 ডিগ্রি কোণে গেল। আমরা এটাকে আপাতত বাদ দিই। এটা এখন উদ্দীপক,
এবারে ক এবং খ যে কোনো প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের আগেও ক্লাসে বলা হয়েছে। ক হবে জ্ঞানমূলক, খ হবে অনুধাবনমূলক। তাহলে এটা লিখে দিলাম। খ গ বি ও নির্ণয় করো যখন ধীরে ধীরে। ঘ উদ্দীপকের বায়ু মাধ্যমের পরিবর্তে কাঁচ মাধ্যম নিলে তোমরা এতক্ষণ যা আলোচনা করছি চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে।